হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং খুবই মনোযোগ সহকারে পড়াশোনা করছো। তো বন্ধুরা দেখো, আর কয়েকটা দিন মাত্র বাকি রয়েছে প্রাইমারি টেট হতে। যে সামনে যে রবিবার আসছে, আগামী সানডেতে কিন্তু পরীক্ষা হতে চলেছে। আর এই পরীক্ষায় কিন্তু আমাদের এবারের লক্ষ্য রয়েছে কি, প্যাডাগজিতে 27+ পাওয়ার। তাই আজকে শিশু মনস্তত্ত্ব ও প্যাডাগজিতে কিন্তু আমরা প্রশ্ন নিয়ে চলে এসেছি, একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। দেখো, প্র্যাকটিস সেট 8। তো বন্ধুরা দেখো, আজকের কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। 20টি প্রশ্ন রয়েছে, যেগুলো হচ্ছে পরীক্ষার আসার মতো প্রশ্ন। তাই তোমাদের প্রত্যেককে বলছি, অবশ্যই করে তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। ওকে। আর তোমরা যারা চ্যানেলে নতুন, তোমরা এখনো সাবস্ক্রাইব করো না, তোমরা চটপট সাবস্ক্রাইব করে নাও। না হলে কিন্তু তোমরা আমার এই ভিডিওগুলো থেকে মিস করবে এবং এই সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, পরীক্ষা আসার মধ্যে যে প্রশ্নগুলো দিচ্ছে সেগুলো হয়তো মিস করে যেতে পারো। তাই তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো, যাতে সমস্ত নোটিফিকেশনগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যায়। ওকে। আর তোমরা যারা ভাবছো যে এই চ্যানেলের সমস্ত ভিডিওর সমস্ত পিডিএফগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা পেতে পারো। দেখো, এই ভিডিওর পিডিএফগুলো পাওয়ার জন্য কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে। ডিএম লার্ন একাডেমি বলে টেলিগ্রামে সার্চ করতে পারো। নাহলে কিন্তু আমি ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে রেখেছি। ওকে। তো বন্ধুরা, অবশ্যই করে কিন্তু আজকে ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই প্র্যাকটিস সেটটি। ওকে। আর অবশ্যই করে তোমরা একটা শেয়ার করে দাও, সঙ্গে সঙ্গে লাইক তো প্রত্যেকের কাছে চাই একটা করে। ওকে, চলো দেখা যাক কি কি প্রশ্ন রয়েছে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রত্যেকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো দেখো কি বলেছে। ফ্ল্যাশ কার্ড। ফ্ল্যাশ কার্ড কি ধরনের শিখন প্রদীপন? দেখো, ফ্ল্যাশ কার্ড কি? ফ্ল্যাশ কার্ড হচ্ছে এরকম ছোট ছোট কার্ড, যেগুলোর মধ্যে কি হচ্ছে, কোনো অক্ষর দেওয়া থাকলো। ঠিক আছে, ধরো ইয়ে লেখা আছে, ইয়ে থেকে এখানে দেখা যাচ্ছে আপেলের ছবি দেওয়া আছে, এ থেকে আপেল। ওকে। তো এইরকম যে কার্ডগুলো, এই কার্ডের মাধ্যমে যে শিশুদের শেখানো হয়, সেটা হচ্ছে কি ফ্ল্যাশ কার্ড। ফ্ল্যাশ কার্ড অর্থাৎ দেখিয়ে কিন্তু শেখানো হয়। অর্থাৎ তাহলে কি হয়ে যাচ্ছে, দেখো এটা শ্রুতি নির্ভর, দৃশ্য নির্ভর, শ্রুতি দৃশ্য নির্ভর। দেখো, এতে দেখা যায় কিন্তু শোনা যায় না, তাহলে এটা হবে না। দেখো, কার্যকরী প্রদীপন, এটাও হবে না। এখানে দেখো দেখা, অর্থাৎ দৃশ্য নির্ভর প্রদীপন। তাহলে ফ্ল্যাশ কার্ড কি হচ্ছে, দৃশ্য নির্ভর প্রদীপন। ওকে, চলো নেক্সট পরেরটা। দেখো, আলোচনা পদ্ধতির অসুবিধা হলো। আলোচনা পদ্ধতির অসুবিধা কি? দেখো, সময় সাপেক্ষ ব্যাপার, ভালো পাঠ্যপুস্তকের অভাব, শিক্ষার্থীদের সহযোগিতা পাওয়া যায় না, উপরের সবগুলি। দেখো বন্ধুরা, তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর করার চেষ্টা করো এবং 20-র মধ্যে তোমরা কতগুলো সঠিক করতে পারছো তোমরা দেখো। আর প্রত্যেকে লাইক করে দাও। দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু রয়েছে আজকের। দেখো, সময় সাপেক্ষ ব্যাপার, ভালো পাঠ্যপুস্তকের অভাব, শিক্ষার্থীদের সহযোগিতা পাওয়া যায় না, উপরের সবগুলি। আলোচনা পদ্ধতির অসুবিধা। দেখো, আলোচনা পদ্ধতির অসুবিধা কিন্তু আলোচনার মারফতে যখন আমরা করতে যাই তখন কিন্তু অনেকটা সময় লেগে যায়। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে? দেখো বন্ধুরা, এটা হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার। অর্থাৎ যখন আলোচনা পদ্ধতির মাধ্যমে আমরা শিক্ষাদান করতে চাই তখন কিন্তু অবশ্যই অনেকটা সময় লেগে যায়। তাহলে এটা সময় সাপেক্ষ ব্যাপার। নেক্সট পরেরটা দেখো। প্রাথমিক স্তরে পরিবেশ পাঠদানে গুরুত্ব দেওয়া উচিত নয়। প্রাথমিক স্তরে পরিবেশ পাঠদানে গুরুত্ব দেওয়া উচিত নয়। কিসের উপর গুরুত্ব দেওয়া উচিত নয়? দেখো, 4টে অপশন দিয়েছে। বিমূর্ত ধারণা প্রদানে, মূর্ত ধারণা প্রদানে, ব্যবহারিক ধারণা প্রদানে, শিক্ষা উপকরণ ব্যবহারে। দেখো, প্রাথমিক স্তরে কিন্তু মূর্ত ধারণা অবশ্যই দিতে হবে। দেখো, ব্যবহারিক ধারণা অবশ্যই দিতে হবে, আর শিক্ষা উপকরণ অবশ্যই ব্যবহার করতে হবে। কিন্তু বিমূর্ত ধারণা যেটা, সেই বিমূর্ত ধারণা থেকে কিন্তু বিরত থাকতে হবে। ওকে। অর্থাৎ প্রাথমিক স্তরে কিন্তু বিমূর্ত ধারণা প্রদানে কিন্তু গুরুত্ব দেওয়া উচিত নয়। চলো নেক্সট পরেরটা দেখো। নিরবিচ্ছিন্ন মূল্যায়নের উদ্দেশ্য হলে, নিরবিচ্ছিন্ন মূল্যায়নের উদ্দেশ্য কি? শিখনের অগ্রগতি পরিমাপ করা, শিখনের ফাঁকগুলি চিহ্নিত করা, সংশোধনমূলক শিখনের প্রয়োজনীয়তা বিবেচনা করা। দেখো, নিরবিচ্ছিন্ন মূল্যায়ন অর্থাৎ যেগুলো ক্রমাগত নিরবিচ্ছিন্ন যে মূল্যায়ন করা হয়, সেই মূল্যায়ন কিন্তু শিখনের অগ্রগতি অবশ্যই করে কিন্তু পরিমাপ করা হয়। দেখো, শিখনের যে কোনো ফাঁক, ওকে, শিশুর শিক্ষার কোথায় ফাঁক রয়েছে সেই ফাঁকগুলি কিন্তু অবশ্যই আমরা এই মূল্যায়নের মাধ্যমে দেখতে পাই। সংশোধনমূলক শিক্ষার প্রয়োজনীয়তা বিবেচনা করে অবশ্যই এর মধ্যে দিয়ে যে সংশোধনমূলক শিক্ষার প্রয়োজন কিনা শিক্ষার্থী, সেটাও অবশ্যই আমরা বুঝতে পারি। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে গেল দেখো ডিটটা। ওকে। তাহলে উপরের সবগুলি হচ্ছে নিরবিচ্ছিন্ন মূল্যায়নের উদ্দেশ্য। ওকে, চলো পরেরটা
দেখো 5 নম্বর প্রশ্ন কি বলেছে, শিশুর যে কোনো বিষয়ের জ্ঞান অর্জনের সর্বশ্রেষ্ঠ প্রবেশ পথ। শিশুর যে কোনো বিষয়ের জ্ঞান অর্জনের সর্বশ্রেষ্ঠ প্রবেশ পথ হলো কি? সর্বশ্রেষ্ঠ প্রবেশ পথ দেখো, পাঠ্যপুস্তক, শিশুর স্থানীয় পরিবেশ ও তার আপন অভিজ্ঞতা, সহ পাঠ্যক্রমিক উপাদান, সবগুলি। দেখো শিশুর যে কোনো বিষয়ের জ্ঞান অর্জনের সর্বশ্রেষ্ঠ পথ কি? দেখো পাঠ্যপুস্তক। পাঠ্যপুস্তকের মধ্যে দিয়ে কিন্তু যে কোনো বিষয়ের জ্ঞান আমরা অর্জন করতে পারি না, তাহলে এটা কিন্তু হবে না। একটা নির্দিষ্ট বিষয় কিন্তু আমরা পাঠ্যপুস্তকের মধ্যে থাকে, সেগুলো আমরা অর্জন করতে পারি। দেখো সহপাঠক্রমিক কার্যাবলী, এগুলো সেম একই। দেখো শিশুর স্থানীয় পরিবেশ ও তার আপন অভিজ্ঞতা, অর্থাৎ শিশুর যে স্থানীয় পরিবেশের মধ্যে সে বিভিন্ন রকম বিষয় নিয়ে দেখতে পারে বা বিষয় নিয়ে আলোচনা করতে পারে এবং তার নিজস্ব অভিজ্ঞতা থেকে সে অবশ্যই করে সর্বশ্রেষ্ঠভাবে শিখতে পারে। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে গেল দেখো বিদ্যা। শিশুর স্থানীয় পরিবেশ ও তার আপন অভিজ্ঞতার মধ্যে দিয়ে কিন্তু সে সর্বশ্রেষ্ঠভাবে শিখতে পারে। চলো নেক্সট পরের। দেখো 6 নম্বর প্রশ্ন কি বলেছে, শিক্ষার্থীর সামর্থ্যকে ভাগ করা যায়। শিক্ষার্থীর সামর্থ্যে কটা ভাগ করা হচ্ছে? 4 ভাগে, 2 ভাগে, 3 ভাগে না 5 ভাগে। দেখো শিক্ষার্থীর সামর্থ্যকে কিন্তু আমরা 4 ভাগে ভাগ করতে পারি। ওকে, শিক্ষার্থীর সামর্থ্যকে 4টে ভাগে ভাগ করা হয়েছে। চলো নেক্সট। দেখো 7 নম্বর প্রশ্ন কি বলেছে, অভিজ্ঞতা তাত্ত্বিক ব্যাখ্যাকে সহজ করে তোলে। অভিজ্ঞতা তাত্ত্বিক ব্যাখ্যাকে সহজ করে তোলে। অভিজ্ঞতা ব্যতীত তত্ত্ব গ্রহণ করা সহজ নয়। তাহলে কি বলেছে, অভিজ্ঞতা তাত্ত্বিক ব্যাখ্যাকে সহজ করে তোলে, অভিজ্ঞতা ব্যতীত তত্ত্ব গ্রহণ সহজ নয়। বক্তব্যটি কার? দেখো এই বক্তব্যটি কে বলেছিল? পেস্তালাৎসির, থর্নডাইকের, জন ডিউয়ের উপরের কারণ নয়। দেখো এই যে বক্তব্যটি কিন্তু করেছিল জন ডিউই। ওকে, জন ডিউই। চলো নেক্সট পরেরটা দেখো 8 নম্বর প্রশ্ন কি বলেছে, প্রকল্প পদ্ধতির সুবিধা হলো। প্রকল্প পদ্ধতির সুবিধা কি, বা এই 4টে অপশনের মধ্যে কোনটা হবে? দেখো দেখো প্রকল্প পদ্ধতি প্রবর্তন করেছিলেন আমরা সবাই জানি কিন্তু কিলপ্যাট্রিক, তাই তো? এই প্রকল্প পদ্ধতির সুবিধা 4টে অপশনের মধ্যে কোনটি? দেখো এটি সহযোগিতামূলক শিখন, এটি দলগত ব্যক্তিগত উভয় ধরনের শিখনের মিশ্রণ, এটি শিক্ষার্থী কেন্দ্রিক। দেখো প্রকল্প পদ্ধতি কিন্তু অবশ্যই শিক্ষার্থী কেন্দ্রিক। ওকে, আর এটা দেখো দলগত ও ব্যক্তিগত। দেখো প্রকল্প সংগ্রহ, বিশ্লেষণ এগুলো কিন্তু ব্যক্তিগতভাবে এবং দলগতভাবেও করা যায়। ওকে, আর সহযোগিতামূলক শিখন অবশ্যই এই পদ্ধতিতে শিশুরা কিন্তু একে অপরের মধ্যে একটা সহযোগিতার মনোভাব গড়ে ওঠে বা সহযোগিতার মাধ্যমে শেখে। তাহলে এখানে সঠিক উত্তরটি দেখো হয়ে গেল কি উপরের সবগুলি। ওকে, তাহলে সঠিক উত্তর উপরের সবগুলি। চল নেক্সট। দেখো যেখানে জীবন সেখানেই সমাজ, যেখানে জীবন সেখানেই সমাজ, কে বলেছেন? দেখো অগাস্ট ক্লোথ, হারবার্ট স্পেন্সার, ম্যাকাইভার হবে এটা, ও পেজ আর কনফুসিয়াস। দেখো তাহলে যেখানে জীবন সেখানেই সমাজ, এটি কে বলেছিলেন? বন্ধুরা তোমরা উত্তর দাও এবং তোমরা দেখো এই কতগুলো তোমাদের সঠিক হচ্ছে। ওকে, আর তোমরা যদি এই সমস্ত ভিডিওর যে পিডিএফ গুলো অবশ্যই পেতে চাও তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে ডেসক্রিপশনে। যদি ওখান থেকে নাও হতে পারো তাহলে তোমরা টেলিগ্রামে গিয়ে ডিএম লার্ন একাডেমি বলে সার্চ করো, ওখান থেকে অবশ্যই তোমরা যুক্ত হয়ে যেতে পারো। ওকে, আর প্রত্যেকে অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও। ওকে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে নাও। তো দেখো এখানে সঠিক উত্তরটি কি হবে? দেখো যেখানে জীবন সেখানেই সমাজ বলেছিলেন কিন্তু ম্যাকাইভার ও পেজ। ওকে, চলো নেক্সট। পরেরটা দেখো, শিক্ষার্থীর মূল্যায়নের ক্ষেত্রে কয় ধরনের ত্রুটি লক্ষ্য করা যায়? শিক্ষার্থীর মূল্যায়নের ক্ষেত্রে কয় ধরনের ত্রুটি লক্ষ্য করা যায়? শিক্ষার্থীর মূল্যায়নের ক্ষেত্রে দেখো 2 ধরন, 3 ধরন, 4 ধরন না 5 ধরন। শিক্ষার্থীর মূল্যায়নের ক্ষেত্রে বন্ধুরা দেখো 4 ধরনের ত্রুটি কিন্তু লক্ষ্য করা যায়। ওকে, নেক্সট দেখো পরের প্রশ্নে চলে এলাম। বন্ধুরা দেখো 11 নম্বর প্রশ্ন কি বলেছে, প্রশিক্ষণ ও শিক্ষাকে কিসের দ্বারা বিবেচনা করা হয়? দেখো প্রশিক্ষণ ও শিক্ষাকে কিন্তু কিসের দ্বারা বিবেচনা করা? দেখো 4টে অপশন দিয়েছে, প্রাকৃতিক সামাজিকীকরণ, পরিকল্পিত সামাজিকীকরণ, সাকারাত্মক সামাজিকীকরণ, কোনটি নয়।
দেখো তাহলে সামাজিকীকরণ, প্রাকৃতিক সামাজিকীকরণ যেটা, সেটা হচ্ছে কি শিক্ষার্থী প্রকৃতির সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে কিন্তু সামাজিকীকরণ ঘটে থাকে। তাহলে এটা কিন্তু এখানে যেহেতু প্রশিক্ষণ বলেছে, আর প্রশিক্ষণ ও শিক্ষা অর্থাৎ প্রশিক্ষণ যখন হবে তখন অবশ্যই একটা পরিকল্পনা থাকবে, সেই পরিকল্পনার মাধ্যমে কিন্তু সামাজিকীকরণটা হয়ে থাকে। ওকে, তাহলে দেখো প্রশিক্ষণ ও শিক্ষাকে পরিকল্পিত সামাজিকীকরণের বা সামাজিকরণ হিসেবে কিন্তু বিবেচনা করা যায়। ওকে, চলো নেক্সট পরেরটা। দেখো পরেরটা কি বলেছে, 12 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, প্রাথমিক স্তরে শিখন সমস্যাযুক্ত ছাত্রদের শিক্ষাদানের সেরা পদ্ধতি কি? প্রাথমিক স্তরে শিখন সমস্যাযুক্ত ছাত্রদের শিক্ষাদানের সেরা পদ্ধতি কি? দেখো অক্ষমতাযুক্ত ছাত্রের সঙ্গে মানানসই শিখন সামগ্রী ব্যবহার, সহজ ও আকর্ষণীয় পাঠ্য বই ব্যবহার, সহজ ও আকর্ষণীয় পদ্ধতি ব্যবহার, কাহিনী বর্ণন পদ্ধতির ব্যবহার। দেখো তাহলে প্রাথমিক স্তরে শিখন সমস্যাযুক্ত ছাত্রদের শিক্ষাদানের সেরা, অর্থাৎ যারা শিখনের সমস্যার মধ্যে রয়েছে সেই সকল ছাত্রদের মধ্যে কোন পদ্ধতিটা এখানে কিন্তু গ্রহণযোগ্য, দেখো সেরা পদ্ধতি। তাহলে অক্ষমতাযুক্ত ছাত্রের সঙ্গে মানানসই শিখন সামগ্রী, সহজ ও আকর্ষণীয় পাঠ্য বই, সহজ ও আকর্ষণীয় পদ্ধতি। দেখো পাঠ্য বই কিন্তু এখানে কোনোভাবে হবে না, শুধুমাত্র পাঠ্য বইয়ের মাধ্যমে কিন্তু ছাত্রদের কিন্তু সেরা পাঠ্য বইয়ের মাধ্যমে পদ্ধতি বা পাঠ্য বইয়ের মাধ্যমে শিক্ষাদান করাটা সেরা পদ্ধতি নয়। ওকে, আর কাহিনী বর্ণন তো কোনোভাবেই নয়, কাহিনী বর্ণনা করে যারা পিছিয়ে পড়া বা সমস্যাযুক্ত ছাত্র যারা রয়েছে তাদের এটা হয় না। এবার দেখো দুটি বিষয় পড়ে রয়েছে, এক সহজ আকর্ষণীয় পদ্ধতি ব্যবহার, একটা হচ্ছে অক্ষমতাযুক্ত ছাত্রের সঙ্গে মানানসই শিক্ষণ সামগ্রী। দেখো সহজ ও আকর্ষণীয় পদ্ধতি অবশ্যই ব্যবহার করলে কিন্তু সমস্যাযুক্ত ছাত্রদের শিক্ষাদান ভীষণ ভালোভাবে করা যায়, কিন্তু তার মধ্যে যদি শিখন সামগ্রী বা এলটিএম বা উপকরণ যদি না ব্যবহার করা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে পদ্ধতি সেরা হবে না। তাহলে এখানে তাহলে এটা এখানে কিন্তু হবে না। তাহলে সঠিক উত্তরটি দেখো হয়ে গেল কি, অক্ষমতাযুক্ত ছাত্রের সঙ্গে মানানসই শিখন সামগ্রী ব্যবহার, অর্থাৎ সঠিক শিখন সামগ্রী যদি আমরা সমস্যাযুক্ত ছাত্রের যদি ব্যবহার করতে পারি তাহলে সেটাই হবে কিন্তু শিক্ষাদানের সেরা পদ্ধতি। ওকে, চলো নেক্সট পরেরটা দেখো, মনোযোগের একটি ব্যক্তিগত নির্ধারক হলো, মনোযোগের একটি ব্যক্তিগত নির্ধারক। দেখো মনোযোগের নির্ধারকগুলিকে দুটি ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে ব্যক্তিগত নির্ধারক আর একটা হচ্ছে বস্তুগত নির্ধারক। দেখো ব্যক্তিগত নির্ধারকগুলো কি কি বলেছে দেখো, পুরস্কার, তিরস্কার, অভিনব না আগ্রহ। দেখো পুরস্কার মনোযোগের বলেছে ব্যক্তিগত নির্ধারক হলো, দেখো পুরস্কার, তিরস্কার, অভিনব, আগ্রহ। দেখো পুরস্কার যেটা আমরা দিই এটা কিন্তু বস্তুগত নির্ধারক, তিরস্কারটা কিন্তু এখানে কোনো নির্ধারক হবে না। অভিনবত্ব, অবশ্যই অভিনবত্ব হচ্ছে এটা অভিনব বা অভিনবত্ব এটা কিন্তু বস্তুগত নির্ধারক। আর ব্যক্তিগত নির্ধারক কোনগুলো, সেগুলো হচ্ছে আগ্রহ, পক্ষ, এগুলো হচ্ছে। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হলো দেখো, ব্যক্তিগত নির্ধারক কোনটি, ব্যক্তিগত নির্ধারক হলো কি আগ্রহ। ওকে, অভ্যাস, এগুলো হচ্ছে আগ্রহ, অভ্যাস, পক্ষ, এগুলো হচ্ছে কি ব্যক্তিগত নির্ধারক। চলো নেক্সট পরেরটা দেখো, 14 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, সংবেদনমূলক অভিজ্ঞতার অর্থপূর্ণ সমন্বয়। সংবেদনমূলক অভিজ্ঞতার অর্থপূর্ণ সমন্বয় হলো স্মরণ, শিখন, প্রত্যক্ষণ, পরিণমন। দেখো সংবেদনমূলক অভিজ্ঞতার অর্থাৎ একটা অভিজ্ঞতা সেটা বিভিন্ন সংবেদনের মধ্যে দিয়ে গড়ে উঠছে, তার অর্থপূর্ণ সমন্বয় সেটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে সেটা শিখন হয়। ওকে, চলো নেক্সট পরেরটা দেখো, প্রশ্নগুলো আমরা খুবই তাড়াতাড়ি করছি কারণ আমাদের হাতে সময় আর নেই, তাই বেশি ডিসকাশন না গিয়ে আমি চটাপট প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করছি। ওকে, তোমরা প্রত্যেক উত্তর করার চেষ্টা করো এবং ভালোভাবে বুঝে নাও বিষয়গুলো। দেখো কি বলেছে, কোনো একজন শিক্ষক তার শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখতে না পারলে বুঝতে হবে। তাহলে কোনো একজন শিক্ষক তার শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখতে না পারলে বুঝতে হবে, কি বুঝতে হবে দেখো, তিনি যে বিষয়ে পড়ান সে বিষয়ে তার জ্ঞান খুবই সীমিত।
ছাত্রদের মনস্তত্ত্ব সম্পর্কে তার কোনো ধারণা নেই। শিখন পদ্ধতি ব্যবহারে তিনি মোটেই দক্ষ নয়। উপরের সবকটি। দেখো, যখন একজন শিক্ষক তার শ্রেণীকক্ষে খুবই শৃঙ্খলা হচ্ছে, সেই শৃঙ্খলা সে বিশৃঙ্খলা হচ্ছে, সে শৃঙ্খলা বজায় রাখতে পারছে না, তখন কি বুঝতে হবে? তিনি যে বিষয়ে পড়ান সে বিষয়ে তার জ্ঞান খুব সীমিত। দেখো, চারটের মধ্যে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা রয়েছে? তিনি যে বিষয়ে পড়ান সে বিষয়ে জ্ঞান খুব সীমিত। দেখো, শ্রেণী শৃঙ্খলার ক্ষেত্রে এখানে জ্ঞানের বিষয়টি কিন্তু খুবভাবে খাটে না। ওকে, তাহলে এটা কিন্তু এখানে সঠিক হবে না। ওকে, জ্ঞান যদি নাও থাকে তাহলে শ্রেণী শৃঙ্খলা অবশ্যই শিক্ষক কিন্তু বজায় রাখতে পারে। শিক্ষণ পদ্ধতির ব্যবহারে তিনি মোটেই দক্ষ নয়। দেখো, শুধু শিক্ষণ পদ্ধতি ব্যবহার করলে কিন্তু সঠিক যদি শিক্ষণ পদ্ধতি ব্যবহার করা যায়, শৃঙ্খলা অনেক সময় নাও বজায় থাকতে পারে। কিন্তু যদি ছাত্রদের মনস্তত্ত্ব সম্পর্কে তার ধারণা থাকে, তিনি যদি ছাত্রদের মনটা বুঝতে পারে, ছাত্ররা কি বলতে চাচ্ছে, ছাত্রদের মধ্যে কোন বিষয়টি তুলে ধরলে তারা শান্ত হবে, তাদের মধ্যে সঠিক শৃঙ্খলা আসবে, সেই বিষয়টি যদি শিক্ষকের মধ্যে থাকে, তাহলে কিন্তু শ্রেণী শৃঙ্খলা অবশ্যই বজায় রাখতে পারবে। তাহলে ছাত্রদের মনস্তত্ত্ব সম্পর্কে এখানে শিক্ষকের কোনো ধারণা নেই হলো সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট। দেখো, 16 নম্বর প্রশ্নে চলে এসেছি বন্ধুরা। দেখো, কোনটি শিক্ষার মূল উপাদান নয়? বলেছে কোনটি শিক্ষার মূল উপাদান নয়? শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম ও পরিবেশ, মনোবৈজ্ঞানিক অভিক্ষা। দেখো, কোনটি শিক্ষার মূল উপাদান নয়? তাহলে শিক্ষার মূল উপাদান নয় শিক্ষার্থী, অবশ্যই শিক্ষার্থী মূল উপাদান, শিক্ষক অবশ্যই উপাদান, পাঠ্যক্রম ও পরিবেশ অবশ্যই উপাদান। দেখো, এখানে মনোবৈজ্ঞানিক যে অভিক্ষা, এই অভিক্ষাটা কিন্তু শিক্ষার মূল উপাদান নয়। ওকে, চলো নেক্সট। পরে দেখো, মানসিক বয়স কথাটি সর্বপ্রথম কে প্রবর্তন করেন? মানসিক বয়স কথাটি সর্বপ্রথম কে প্রবর্তন করেন? দেখো, আলফ্রেড বিনে, সাইমন ল্যাভেটর, উইলিয়াম স্টার্ন। দেখো, মানসিক বয়স কথাটি কিন্তু সর্বপ্রথম ব্যবহার করেছিলেন যিনি, তিনি হচ্ছেন কি? সাইমন। ওকে, বিনে সাইমন। ওকে, চলো নেক্সট। পরের প্রশ্ন কি বলেছে দেখো, পরের প্রশ্ন বলেছে একজন শিক্ষকের শিক্ষার্থীর সঙ্গে কি রকম ব্যবহার করা উচিত? একজন শিক্ষকের শিক্ষার্থীর সঙ্গে কি রকম ব্যবহার করা উচিত? দেখো, বাবার মতো ব্যবহার করবে, বন্ধু দার্শনিক এবং পথপ্রদর্শকের মতো ব্যবহার করবে, বড় ভাইয়ের মতো ব্যবহার করবে, না জনসাধারণের মতো ব্যবহার করবে? দেখো, জনসাধারণের মতন তো কোনো রকম ভাবে ব্যবহার করা যাবে না। ওকে, দেখো, বাবার মতন এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয়। দেখো, আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থায় বলেছেন কিন্তু যে শিশু কেন্দ্রিক শিক্ষা বা শিক্ষা হলো যে শিশু কেন্দ্রিক শিক্ষায় শিক্ষক হলো কি ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড, অর্থাৎ বন্ধু দার্শনিক এবং পথপ্রদর্শকের মতন কিন্তু অবশ্যই শিক্ষকের ব্যবহার করতে হবে শিক্ষার্থীর সঙ্গে। ওকে, তাহলে শিক্ষার্থীর সঙ্গে বন্ধু দার্শনিক ও পথপ্রদর্শকের মতন ব্যবহার করতে হবে। আধুনিক শিক্ষা ব্যবস্থায় বা শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় বলা হয় যে শিক্ষক হবেন ফ্রেন্ড, ফিলোজফার এবং গাইড। ওকে, চলো নেক্সট। পরেরটা দেখো কি বলেছে। দেখো, 19 নম্বর প্রশ্ন রয়েছে। দেখো বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই করে একটা করে লাইক অবশ্যই করো। ওকে, তাহলে কিন্তু আমাদেরও খুব ভালো লাগে ভিডিওগুলো তৈরি করতে। দেখো, অনেক কষ্ট করে কিন্তু একটা ভিডিও বানাতে হয়। ওকে, প্র্যাকটিস সেট তৈরি করতে হয়, বিভিন্ন বই বিভিন্ন নোটস ঘেঁটে তারপরে কিন্তু আমাদের তৈরি করতে হয়, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেছে বেছে নিতে হয়। ওকে, অবশ্যই লাইক করে দাও, সঙ্গে সঙ্গে একটু শেয়ার করে দাও। তোমরা যারা নতুন এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে বলছি তোমাদের, অবশ্যই করে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং একটা লাইক করে দাও ও শেয়ার করে দাও। ওকে, তো দেখো বন্ধুরা কি বলেছে, বিশেষ শিক্ষা। বিশেষ শিক্ষা কি? প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা, সুচিকিৎসক হওয়ার জন্য শিক্ষা, ভালো নেতা হওয়ার জন্য শিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়ার জন্য শিক্ষা। দেখো, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়ার জন্য শিক্ষা তো কোনোভাবেই নয় বিশেষ শিক্ষাটা, ভালো নেতা হওয়ার জন্যও নয়, সুচিকিৎসক হওয়ার জন্যও নয়। দেখো, প্রতিবন্ধী শিশু অর্থাৎ যারা বিভিন্ন দিক থেকে প্রতিবন্ধী তাদের জন্য কিন্তু বিশেষ শিক্ষা অবশ্যই করে প্রয়োজন, কারণ তারা বিভিন্ন দিক থেকে তারা সঠিকভাবে শিক্ষাটা গ্রহণ করতে পারে না সাধারণভাবে, তাই তাদেরকে কিন্তু বিশেষ শিক্ষা অবশ্যই দান করতে হবে। ওকে, চলো নেক্সট। দেখো বন্ধুরা, আজকের প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন দেখো বন্ধুরা কি বলেছে, প্রত্যেকে অবশ্যই লাইক করে দাও। এখনো তোমরা যারা লাইক করো না অবশ্যই লাইক করতে থাকো। ওকে, দেখো, ভালো যদি লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবও করে দাও চ্যানেলটিকে। বুদ্ধি সংক্রান্ত 3D তথ্যটি কার? বুদ্ধি সংক্রান্ত 3D তথ্যটি কার?
স্পিয়ারম্যান, গিলফোর্ড, স্টার্ন না স্ট্যানফোর্ড? দেখো বুদ্ধি সংক্রান্ত 3D তথ্যটি দিয়েছিলেন কিন্তু গিলফোর্ড। ওকে, 3D তথ্যটি দিয়েছিলেন গিলফোর্ড। ওকে, তাহলে বন্ধুরা আজকে ছিল এই গুরুত্বপূর্ণ যে 20টি প্রশ্ন। ওকে, 20টি প্রশ্ন ছিল তোমাদের সামনে আমি আলোচনা করলাম। আশা করি প্রশ্নগুলো তোমরা বুঝতে পারছো কিরকম লেভেলের প্রশ্ন, সুন্দর গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো প্রশ্ন ডিসকাস করলাম। আবার আগামী দিন দেখা হবে নতুন একটি সিরিজ নিয়ে। ওকে, তো বন্ধুরা প্রত্যেকে ভালো থেকো, পড়তে থেকো এবং ভিডিওগুলো দেখতে থেকো, সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে থাকো। যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাও, আর কী ধরনের ভিডিও তোমাদের প্রয়োজন অবশ্যই জানাবে, আমি সেইভাবে দেওয়ার চেষ্টা করব। তো প্রত্যেকে ভালো থেকো, পড়তে থেকো, প্রত্যেকের পরীক্ষা ভালো হোক, পাস করার প্রত্যেকে এই চাই হোক। প্রত্যেককে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।